যে বন্ধ হয়ে আসছে। আমি যে আর পারছি না, মনে হচ্ছে এখনই মারা যাব। আর একটু ধৈর্য ধর মা, বাচ্চা হলেই সব কষ্ট চলে যাবে। এই নাও বাবা, তোমার মেয়ে হয়েছে। কিন্তু 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 কি চাচি? আমার বউ ঠিক আছে তো? কোথায় সে? না বাবা, সুফি মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। আমি তাকে বাঁচাতে পারলাম না। এ আবার কি সর্বনাশ হলো! এই অভাগী মেয়েটাকে জন্ম দিতে গিয়ে সে মারা গেল। কি করব আমি? আবার সবকিছু শুরু হওয়ার আগেই যে শেষ হয়ে গেল। ভেঙে পড়িস না বাবা, শান্ত হ, ধৈর্য ধর। আমার দিদি ভাইয়ের দিকে তাকা, দেখ তোকে কিভাবে দেখছি। না মা, এর মুখ আর আমি দেখতে চাই না। কেমন মেয়ে, পৃথিবীতে এসে মাকে মেরে ফেললো। এভাবে বলতে হয় না বাবা, ও তো অবুঝ শিশু। ওর কি দোষ? এর নাম আজ থেকে ময়না। একদম ময়না পাখির মতো চেয়ে আছে তোর দিকে। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। ছোট্ট ময়নাকে নিয়ে বুড়িও বেশ হাঁপিয়ে উঠেছিল। এতটুকু দুধের বাচ্চাকে আমি আর কতদিন দেখব? এত করে বলছি একটা বিয়ে কর। কেশরে কার কথা? তোমার যদি কোনো মেয়ে পছন্দ হয় তবে তুমি তাকে দেখতে পারো মা। আমার কোনো পছন্দ নেই। আচ্ছা বেশ, আমি তোর সবুজ কাকার মেয়ে কাকলিকে পছন্দ করেছি। মা মরা মেয়ে, বড্ড ভালো। আমার দিদি ভাইকে সে দেখবে। ঠিক আছে মা, তুমি যেটা ভালো মনে করো। 2 দিন পর সাবু ও কাকলির মহা ধুমধামে বিয়ে দেওয়া হলো। শোনো মা, ময়নার মা আজ থেকে তুমি। মা মরা মেয়েকে তুমি কখনো অবহেলা করো না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ময়নাকে নিজের মেয়ের মতো করেই মানুষ করব। ওর বাবার বড্ড অভিমান মেয়েটার উপরে, তুমি কখনো মেয়েটাকে অযত্ন করো না। কাকলি ময়নাকে নিজের মেয়ের মতো আদর ভালোবাসা দিয়ে বড় করতে থাকে। দেখতে দেখতে 5টি বছর কেটে যায়। ছোট্ট ময়নাও বেশ বড় হয়। নে মা, আরেকটু খা, হা কর। না মা, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে, আর খাবো না। রোজ রোজ তোকে জোর করে খাইয়ে দিতে হয়, দিন দিন শুকিয়ে তো কাঠ হয়ে যাচ্ছিস। হা কর, আরেকটু খা। আর খাবো না, তুমি আমাকে ধরতে পারবে না। হাতের কাছে পাই, তারপরে দেখিস, এর ডাবল খাওয়াবো। দুষ্টু মেয়ে একটা। মা এসেছেন? সেই সকাল থেকে আপনাকে খুঁজছি, আশেপাশে কোথাও দেখতে পেলাম না। কোথায় ছিলেন? সকালের খাবারটা খেয়ে নিন। সকাল থেকে পেটের ভেতরটা কেমন ব্যথা করছে বৌমা, তাই একটা গাছড়া ওষুধ আনতে গিয়েছিলাম। আগে বলবেন না মা, আপনার ছেলেকে দিয়ে ওষুধ আনাতাম। তোমাকে আমি যত দেখি তত মুগ্ধ হই মা। আজ 5টি বছর ধরে ময়নাকে নিজের সন্তানের মতো করে আগলে রেখেছো। আমাদের সবার প্রতি তোমার কত ভালোবাসা। মা, আপনারা সবাই তো আমার নিজের, আমার আপনজন। আপনাদের সেবা যত্ন করা যে আমার কর্তব্য। বৌমা, আমার মাথার ভেতরে কেমন জানি লাগছে। আমার শরীরটা বড্ড খারাপ লাগছে হঠাৎ। মা, মা আপনি ঠিক আছেন তো? কি হয়েছে মায়ের? মা, তুমি ঠিক আছো? মা তো সকালেও ভালো ছিল। আহ, ময়নাকে দেখো। মা, তোমরা সবাই আমাকে রেখে চলে যাচ্ছ মা? মা, আমার দাদিমা কথা বলছে না কেন? তুই চুপ থাকবি, তোর জন্যই আজ এসব। যা আমার সামনে থেকে, হতচ্ছাড়ি অপয়া মেয়ে। যেদিন থেকে সংসারে এসেছে সেদিন থেকেই একটা না একটা বিপদ লেগেই আছে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। এর ভেতরে কাকলিও এক ছেলে সন্তান জন্ম দিল। কাকলি তার 2 সন্তানকে খুব ভালোবাসতো। ভাই, দোলনায় আমি 10 বার খেলবো, তুই 10 বার খেলবি। আচ্ছা আপু, তাহলে কিন্তু আমি আগে খেলবো। আচ্ছা ঠিক আছে, ওঠ। ব্যথা পেয়েছি। তোকে কতবার বলেছি যে ওর সাথে খেলবি না? তোর ছায়াও যেন আমার ছেলের উপর না পড়ে। অলক্ষী একটা, তোর জন্য আমি সবাইকে হারিয়েছি, আর কাউকে হারাতে চাই না।
মেয়েটাকে এভাবে বকছো কেন? ওর কি দোষ? খেলতে খেলতেই তো ও পড়ে গেছে। তুমি কি মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করতে পারো না? ও তো তোমারই মেয়ে। ওর কথা তুমি আমাকে বলবে না। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, ওর সম্পর্কে আমি কিছু শুনতে চাই না। অপয়াটা যদি আমার নিজের সন্তান না হতো তবে ওকে বাড়ি থেকে কবেই বের করে দিতাম। হঠাৎ একদিন সাবু এক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। রোজগারের লোক না থাকায় তাদের সংসারে অনেক অভাব দেখা দিল। ঘরে তো কটা চাল ছাড়া কিচ্ছু নেই। কি খেতে দেব ছেলে মেয়ে দুটোকে? মা, তুমি চিন্তা করো না, আমি মাঠ থেকে কিছু শাক তুলে আনছি। এখন শাক কোথায় পাবি? মাঠে ঘাটে সাপ আর সাপ। তোকে এখন মাঠে যেতে হবে না মা। সেদিন পুকুর পাড়ে বেশ কিছু শাক দেখে এসেছিলাম মা, সেগুলোই তুলে আনবো। তুমি ভাতটা বসাও, আমি যাবো আর আসবো। আমিও যাবো আপু তোমার সাথে। আচ্ছা চল, দুই ভাই বোন গেলে তাড়াতাড়ি ফিরতে পারবো। তারা দুই ভাই বোন পুকুর পাড়ে গিয়ে দেখলো সেখানে কোনো শাক নেই। ময়না অনেক জায়গায় কটা শাকসবজি খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও পেল না। বাবা ঠিক কথাই বলতো, আমি অপয়া অলক্ষী। যেখানে যাই সেখান থেকে সবকিছু কেমন যেন শুকিয়ে যায়। আপু, এ কথা বলো না। বুবু, ওই দেখো কচু শাক। চলো আমরা কিছু কচু শাক তুলে নিই। হ্যাঁ চল ভাই, মা মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছি। এত দেরি হলো? সে কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। মা, কোথাও খুঁজে পাচ্ছিলাম না কিছু, পরে ভাই এই কচু শাকগুলো খুঁজে বের করলো। আচ্ছা বেশ, তোরা গোসল ছেড়ে বিশ্রাম নে, আমি রান্নাটা বসাই। মা, তুমি একটু বিশ্রাম নাও, তোমাকে খুব ক্লান্ত দেখা যাচ্ছে। আমি বরং রান্নাটা বসাই। তুই একদম আগুনের কাছে আসবি না, তোর এত সুন্দর চেহারা আগুনে পুড়ে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ মা, তখন তাহলে আপুর আর বিয়েই হবে না। হ্যাঁ বাবা, ময়নাকে যদি একটা ভালো ঘর দেখে বিয়ে দিতে পারতাম তবে খুব শান্তি পেতাম। এই যে ময়নার মা, ভালোই হলো তোমাকে সামনে পেয়ে গেলাম। রবি ভাই, আসুন আসুন, ভেতরে এসে বসুন। শহর থেকে কবে আসলেন? না বোন, এখন বসবো না, আমি এসেছি গতকাল, আজই শহরে ফিরতে হবে। তা ভাই কি বলতে এসেছিলেন? ময়নার জন্য ছেলে দেখেছি, শহরে আমার সাথেই চাকরি করে। ছেলেটা বড্ড ভালো, সংসারে মা ছাড়া কেউ নেই। যদি রাজি থাকো তবে কালই ছেলে পক্ষকে আসতে বলি ময়নাকে দেখার জন্য। এটা তো আমার জন্য খুবই ভালো খবর। মেয়েটাকে ভালো কোনো ছেলের হাতে তুলে দিতে পারলে একটু নিশ্চিন্তে থাকতে পারতাম। পরের দিন ছেলেপক্ষ ময়নাকে দেখতে এসে পছন্দ করে ফেলে। আচ্ছা মা, আমাকে বিয়ের পরে কি তোমরা পর করে দেবে? সন্তান কখনো কি মায়ের কাছে পর হয়? তোমাকে আর ভাইকে ছাড়া থাকতে চাই, আমার খুব কষ্ট হবে মা। আমি থাকতে পারবো না তোমাদের ছাড়া। দেখ আপু, তোর শ্বশুর বাড়িতে আমি রোজ যাব, তোকে ছাড়া থাকতে চাই আমার খুব কষ্ট হবে। দেখতে দেখতে 1 মাস পার হলো। ময়না ও মুহিবের মহা ধুমধামে বিয়ে হলো। বউ, এ কদিন তোমার সাথে থেকে বুঝেছি তুমি খুব ভালো এক মেয়ে। সবকিছু কত তাড়াতাড়ি মানিয়ে নিয়েছো। তোমরা তো আমার আপন মানুষ। আপন মানুষদের মানাতে হয় না, তারা এমনিতেই মন থেকে আপন হয়ে যায়। বউ, আমরা তো গরিব, বেশি বড় লোক না। তুমি সংসারটা একটু মানিয়ে নিও। একটা ছোটখাটো চাকরি করি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করবে না, আমি ঠিক সবকিছু মানিয়ে নেব। চাকরির জন্য আমার কালই শহরে চলে যেতে হবে। তুমি মাকে একটু দেখে রেখো, মায়ের বয়স হয়েছে তো। তোমার মা মানেই তো আমার মা, আমি মাকে দেখে রাখবো। পরের দিন মুহিব বাড়ি থেকে বিদায় নিয়ে সকাল সকাল শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বৌমা, বৌমা কোথায় তুমি? এই যে নবাবের বেটি, তুমি এখানে? ঘরে এমন হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে? বাইরের কাজগুলো কি তোমার মা এসে করে দেবে? হ্যাঁ মা, করছি। শরীরটা বড্ড খারাপ লাগছে, মাথা খুব ঘুরছে, গায়ে জ্বর এসেছে মা।
এসব বাহানায় কোনো কাজ হবে না। এখনই গিয়ে বাসি কাজ সেরে রান্না করে আমাকে খাবার দাও। মা, রান্না হয়ে গেছে, খেতে আসুন। এ কি, তুমিও আমার সাথে খেতে বসছো নাকি? হ্যাঁ মা, আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছুটি খাইনি। আমি কোনো ছোট লোকের সাথে খেতে পারবো না। ছেলেকে যদি আমি বড় করে বিয়ে দিতাম তবে সব জিনিসে আমার বাড়ি পরিপূর্ণ হয়ে যেত। যাও এখান থেকে, আমার গোসলের পানি তুলে দাও, কোনো খাবার হবে না। মা, তোমাদের কথা যে আমার খুব মনে পড়ছে। ভাই, তুই তো বলেছিলি বিয়ের পরে রোজ আমাদের বাড়ি আসবি, একদিনও তো আসলি না। বৌমা, এই হতচ্ছাড়ি। জি মা, কি হয়েছে, কিছু বলবেন? আমার কাপড়গুলো ধুয়ে দাও। কাপড় ধুয়ে বেলতলার কল থেকে পানি এনে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো। মা, আমাকে কটা খেতে দিন, খিদের যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। সারাদিন এত খায় খায় আসে কোথা থেকে? রোজ একবেলা করে খাবার পাবে, তোমার পেছনে এত পয়সা খরচা করতে পারবো না। এক সপ্তাহ পার হলো। না খেয়ে ও পরিশ্রমের ফলে ময়না দুর্বল হয়ে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ল। ওঠ ওঠ বলছি, তোকে বাড়িতে আর একদিনও রাখবো না, দূর হ এই বাড়ি থেকে। মা, আমাকে এভাবে বের করবেন না দয়া করে, আমি যে খুব অসুস্থ, হাঁটার এক ফোঁটা শক্তিও আমার শরীরে নেই। এমনিতে তোর বাপের বাড়ি থেকে ছিটে ফোঁটাও আনিসনি, তার উপরে রোগ বাঁধিয়ে বিছানায় শুয়ে থাকবি? কে দেখবে তোকে? তোর পেছনে এক টাকাও নষ্ট করতে পারবো না। ওঠ। এভাবে টানবেন না মা আমাকে, আপনার ছেলে বাড়িতে এলে তার সাথে একটু দেখা করে আমি চলে যাব। তার সাথে আবার দেখা করবি কি? আমার ছেলে তোর সাথে দেখা করতে চায় না, সে নিজেই তোকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। আমার ছেলেকে আমি এবার বড় করে বিয়ে দেব। বেশ, তাই হবে মা, আপনার ছেলে যখন চায় না তখন আমিও আর এ বাড়িতে থাকবো না। বাবা, তুমি ঠিকই বলতে, আমি অপয়া অলক্ষী। জন্মের পরে মাকে হারিয়েছি, তারপর দাদিমাকে, তারপর তোমাকে, আর এখন নিজের সংসার। সৃষ্টিকর্তা এমন অভাগা ভাগ্য আমাকে কেন দিল? কি হয়েছে মা, তুই এভাবে কাঁদছিস কেন? তোর চেহারার একই অবস্থা হয়েছে। আমার ভাগ্যটা যে গরিবই থেকে গেল, শাশুড়ি বাড়ি থেকে বের করে দিয়েছে মা। তোমার জামাই নাকি আমার সাথে আর থাকবে না। কাঁদিস না মা, আমি আছি তো। তোকে এভাবে কাঁদতে দেখে যে আমার ভালো লাগে না। কে বলেছে আমার মেয়ের গরিবী ভাগ্য? আমার মেয়ের একদিন খুব বড় ভাগ্য হবে, সবাই দেখবে আমার মেয়েকে। আপু, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। আমরা এবার একসাথে কাজকর্ম করব। ওই দেখ, কতগুলো মুরগি কিনেছি, আমি আর তুই সব মুরগিগুলো পুষবো। ঠিক আছে ভাই, এই মুরগি থেকে আস্তে আস্তে আমি বড় মুরগির খামার করব। ময়না ও রাজুর মুরগির খামারটা আস্তে আস্তে বড় হতে লাগলো, তাদের সংসারের অভাবও কিছুটা দূর হলো। এদিকে 1 বছর পরে মহিব তার বাড়িতে ফিরে এলো। মা, মা, ময়না, কোথায় তোমরা? আরে, বাড়িতে কাউকে দেখছি না যে। মা, ময়না। বাবা, তুই এসেছিস? হ্যাঁ মা, এবার বেশ কিছুদিনের ছুটি নিয়ে এসেছি। ময়না কই মা? ময়নাকে তো দেখছি না। আর বলিস না বাবা, তুই চলে যাওয়ার কিছুদিন পরে এসে বাড়ি থেকে চলে গেছে। কত করে বললাম, যেও না মা, আমার ছেলেটা বাড়িতে নেই, আমি অসুস্থ, কিছুতেই শুনলো না। কি বলছো মা? সে কেন চলে গেছে? আর কোথায় গেছে? তা তো জানি না বাবা, যাওয়ার সময় বলে গেল তোর মতো গরিবের সংসার সে করবে না। চিন্তা করিস না বাবা, তোকে আমি অনেক ভালো করে বিয়ে দেব। না না, ময়না খুব ভালো মেয়ে, সে কিছুতেই এমন করতে পারে না। আমাকে যে করেই হোক একবার তার খোঁজ নিতেই হবে। পরের দিন সকাল সকাল মহিব ময়নার খোঁজে তাদের বাড়িতে গেল। ময়না, ময়না, ময়না। বাবা, তুমি এতদিন পরে? আমি কালই শহর থেকে এসেছি। মা বলল ময়না কোথায় জানি চলে গেছে, তাই আগে আপনাদের বাড়িতে আসলাম। মা, ওনাকে চলে যেতে বলো,
যে আমার মুখ দেখতে চায় না তার সামনেও আমি যেতে চাই না। এ কি বলছো তুমি? আমি কেন তোমার মুখ দেখতে চাইবো না? মা তো বললো তুমি আমার সাথে থাকবে না, তাই চলে এসেছো। ছি ছি, তোমার সাথে এত কিছু হয়েছে? সত্যি বউ, আমি খুবই লজ্জিত মায়ের অমন খারাপ ব্যবহারে। আমি তোমাকে এবার আমার সাথে শহরে নিয়ে যাব বউ। আমি কথা দিচ্ছি তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না। মা, তোদের তো সব ভুল বোঝাবুঝি মিটে গেছে, আর নিজেকে কষ্ট দিস না। চলো বউ চলো, আমি তোমাকে নিতে এসেছি। আমরা কালই শহরে রওনা দেব। আজ যে মনে খুব শান্তি পেলাম। মেয়েটা শান্তিতে থাকলেই আমার শান্তি।